ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সামনে ক্লাস 10-এর একটা গদ্য তুলে নিয়ে আসা হয়েছে। সেটা হলো ক্যাট, যেটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। লেসন 7-এ রয়েছে ক্যাটটা। আচ্ছা, এবার আমরা দেখেছি যে এই গল্পটা 3টে ইউনিটে ভাগ করা হয়েছে। এই 3টে ইউনিটের মধ্যে আমরা 3টে ইউনিট এবং তার সাথে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্ন, হ্যাঁ, টেক্সচুয়াল কোশ্চেন উইথ গ্রামার যেগুলো আছে ওগুলো সব আমরা করব একে একে। তো যাই হোক, একে একে ভিডিওগুলো তোমাদের সামনে আপলোড করা হবে। তো এইবার এখন প্রথমত আমি ইউনিট 1টা পড়াচ্ছি, দেখে নাও। আচ্ছা, পড়ার আগে প্রথমেই শুরু করে নেব অ্যাবাউট দ্য অথার দিয়ে। আচ্ছা, কি বলা হয়েছে লেখক সম্পর্কে শুনে নাও। অ্যান্ড্রিউ বার্টন পেটারসন। অ্যান্ড্রিউ বার্টন পেটারসন একজন বিখ্যাত সাহিত্যিক, হ্যাঁ, যিনি এই লেখাটা লিখেছেন। অ্যান্ড্রিউ বার্টন পেটারসনের জন্ম 1864 সালে এবং 1941 সালে পরলোক গমন। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট। অস্ট্রেলিয়ান পোয়েট অর্থাৎ অস্ট্রেলিয়া দেশের অধিবাসী তিনি ছিলেন, সেখানকার একজন তিনি কবি, জার্নালিস্ট সাংবাদিক, অ্যান্ড অথর অর্থাৎ লেখক, হু রোট এক্সটেন্সিভলি। এবার শব্দটা শুনে নিলে তোমরা, একটা সুন্দর শব্দ, এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে, ব্যাপক হারে বা ব্যাপকভাবে, এক্সটেন্সিভলি, এক্সটেন্সিভলি অর্থাৎ ব্যাপকভাবে তিনি লেখা লিখেছেন। কিসের ওপরে? অন অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলিয়ার মানুষের জীবনযাপন, তাদের জীবন ধারণ, হ্যাঁ, তাদের জীবনে নানা রকম কিছু তিনি লিখেছেন তার লেখায়। আচ্ছা, হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়াল্টজিং মাটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। সাহিত্য ব্যক্তিত্বের জীবনে যে লেখাগুলো খুব শ্রেষ্ঠ, খুব স্বনামধন্য বা চর্চিত, তার মধ্যে ওয়াল্টজিং মাটিলডা, দ্য ম্যান ফ্রম স্নোই রিভার খুবই খুবই জনপ্রিয়, খুবই পপুলার। তাই আমরা যদি এই মহান সাহিত্যিকের সৃজনশীলতা, তার লেখার ধরন বা লেখার গূঢ় তত্ত্বগুলোকে বুঝতে চাই, তবে কিন্তু আগামী দিনে আমাদের এই পড়াগুলোও পড়তে হবে, যেগুলো যদিও আমাদের সিলেবাসে নেই, কিন্তু ফ্রম আওয়ার ইন্টারেস্ট বা আমাদের মনের ইচ্ছে থেকে, আগ্রহ থেকে দাঁড়িয়ে আমাদের এগুলো পড়া উচিত। তাহলে আমরা আরও বেশি জানতে পারি। তাহলে যাই হোক, পরীক্ষার পর, এক্সাম যখন শেষ হয়ে যাবে, আমাদের মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তারপরে যদি যে সময়টা রয়েছে, একটা অনেকটা বড় সময় রয়েছে, একটা অবকাশ রয়েছে, তখন আমরা কিন্তু এগুলো অনলাইনে পড়ে নিতে পারবো। আচ্ছা, এবার চলে যাই, আর কি বলা হয়েছে দেখি। অ্যাবাউট দ্য টেক্সট দেখো, উই অল নো ইট ওয়েল, ক্যাট ইজ আ পেট অ্যানিমাল। আমরা সকলেই এটা ভালো করে জানি যে বেড়াল একটা মানে পালিত পশু, অর্থাৎ যারা বেড়াল খুব ভালোবাসে তারা বেড়াল পোষে, হ্যাঁ, বেড়ালকে খুব আদর যত্ন করে রাখে, এবং বেড়াল তাদের সাথে সাথে সারাদিন ধরে তাদের পেছন পেছন ঘোরে, মিউ মিউ করে ডাকে, তাদের গায়ে গিয়ে নিজের গাটাকে সে ঘষা দেয়, এমনটা সে সারাদিন অ্যাক্টিভিটি করতে থাকে। যাক, তো এবার এই বেড়াল নিয়েই পড়া। তো দেখতে পাবো, পড়াটা শুরু করার আগে একটা মজার জিনিস তোমাদেরকে বলে নেই। দেখো, সাধারণত আমরা যারা এই প্রাণীটাকে চিনি, তারা ভালো করে জানি যে ঘরের বিভিন্ন জায়গায় একে দেখা যায়, আশেপাশে তোমাদের যে এলাকা আছে, তোমরা যেখানে থাকে এখানে অনেক বেড়াল দেখতে পাও। এবার এর মূলত এই যে বিশেষভাবে যে কারণের জন্য পরিচিত, সেটা হচ্ছে দুধ চুরি করা এবং মাছ চুরি করা। হ্যাঁ, খুব সবাই সাবধান থাকতে হয় এর থেকে। মা বলে, ছোটোবেলা শুনেছি যে, ওই রান্নাঘরটা বন্ধ করেছিস তো, মাছগুলো এনে তোর বাবা রেখেছে, সব কিন্তু খেয়ে যাবে, তাড়াতাড়ি বন্ধ করতো, আমি একটু কুয়োপাড়ে কাজ করছি। তো এইভাবে ছোটোর থেকে শুনে শুনে বড় হয়েছি। তাই বেড়াল সম্পর্কে যে প্রাইমারি যে কনসেপশনটা আছে, সে হচ্ছে যে বেড়াল খুব মানে চুরি করে খাওয়ার একজন মাস্টার। হ্যাঁ, একটা এমন পার্সোনালিটি যেটা খুব চুরি করে খেতে ভালোবাসে, এবং দুধ এবং মাছ তার ভীষণ প্রিয়। এবং এছাড়াও একটা জিনিস সে ধরে, যেটা তার খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে ইঁদুর, তাই না? ইঁদুর ধরতেও বেড়াল কিন্তু বড়ই ওস্তাদ। তা যাই হোক, বেড়াল সম্বন্ধে আমাদের এটুকুনি ধারণাই আছে। এর বাইরে বেড়াল সম্বন্ধে খুব একটা বেশি কিছু আমরা জানি তেমনটা কিন্তু নয়। আমরা যদি নিজেদেরকে মনে মনে প্রশ্ন করি যে বেড়াল সম্বন্ধে আমি কী কী জানি,
যদি একটা কাগজে লিখে ফেলি তাহলে দেখবো যে এই কয়টা কথাই বারবার ঘুরে ফিরে মাথায় আসছে বা এইগুলোই বারবার মাথায় আসছে, এছাড়া কিন্তু আর কিছু মাথায় নেই। তবে আজকে বলি, যে মানুষটার লেখা আজকে তোমরা পড়ছো, অ্যান্ড্রু বার্টন পেটারসনের লেখা, যে পড়াটা আজকে তোমরা পড়বে, যে পিস অফ আর্টটা আজকে তোমরা পড়বে, সেটা পড়ার পর বেড়াল সম্বন্ধে তোমাদের যা প্রিভিয়াস কনসেপশন ছিল সবটাই পাল্টে যাবে। তোমরা বেড়াল সম্বন্ধে এমন কিছু জানতে পারবে যেটা এর আগে তুমি কখনোই ভাবোনি। দেখবে আমি পড়াচ্ছি, তোমরা মনে মনে চিন্তা করবে, করে অবশ্যই কিন্তু আমাকে পরে কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এটা সত্যি তো আমরা জানতাম না বা এটা আমি জানতাম, তোমরা আমাকে লিখে জানাবে। যাই হোক, তো এবার কি বলা হয়েছে দেখো, দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। এই পাঠ্যটিতে একটা বেড়ালের সারাদিনের যে কর্মকাণ্ড, যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটাকে খুব সুন্দর করে পরিশীলিত, খুব বিচক্ষণভাবে তুলে ধরেছেন আমাদের লেখক অ্যান্ড্রু বার্টন পেটারসন। তারপর দ্য হিউমারাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। বলছে হাস্য কৌতুকময় এই পাঠ্যটি, অর্থাৎ এই পাঠ্যর মধ্যে কিন্তু কৌতুক আছে, হাস্য আছে, হাস্যরস আছে, তেমন করে খুব সুন্দর হিউমারাসলি লেখা এই পাঠ্যটি। তো এই পাঠ্যটা অবশ্যই একটা বর্ণনাত্মক, একটা ন্যারেটিভ ওয়েতে বলা, অর্থাৎ গল্প করে 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 বলে বলে তারপরে বিড়াল সম্বন্ধে বলা হয়েছে। সেটা আমাদেরকে নিয়ে যাবে ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, অর্থাৎ বেড়ালের পৃথিবীতে। বেড়ালের পৃথিবী বলতে বেড়ালের জগৎ, সে কিভাবে থাকে, কি করে, তার কি পছন্দ কি পছন্দ নয়, তার অভ্যাস কেমন, তার আচরণ কেমন, ইত্যাদি সব বিষয়গুলো ইন ডিটেলস, হ্যাঁ, খুব সুন্দর করে লেখক আমাদের তুলে ধরেছেন, যেটা আমরা এই পাঠ্যটার মধ্য দিয়ে সেই জায়গাটায় পৌঁছে যেতে পারবো। দেখো, and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. এবং এই পাঠ্যটা আমাদেরকে এটাও শনাক্ত করিয়ে দিবে, এটাও চিহ্নিত করে বলে দেবে যে তারা মোটেও কিন্তু নম্র এবং ভীতু স্বভাবের প্রাণী নয়, যেটা আমরা তাদেরকে মনে করি। We take them for, তার মানে it is our conception, it is our previous conception that কি কনসেপশনটা কি? কনসেপশনটা হচ্ছে যে বিড়াল খুব নম্র স্বভাবের, খুব ভীতু মনের একটা প্রাণী, তাই তো? আমাদের ঘরের এদিক ওদিক বা যারা পোষে তাদের বাড়িতে ঘুরে বেড়ায়, তাই তো? এই জিনিসগুলোই আমাদের বিড়াল সম্বন্ধে জানা বা আমরা জানি, এতটুকুই। কিন্তু আজকে যখন আমরা পাঠ্যটা পড়বো, পড়ে বেড়ালের জগতে যাব, দেখতে পাবো যে না, সত্যি তো ব্যাপারটা তা নয়, যেমনটা আমরা ভেবেছিলাম মোটেও তেমনটা নয়, সম্পূর্ণটাই আলাদা। চলো এবার দেখে নিই কিভাবে সম্পূর্ণটা আলাদা হলো। রিড দ্য টেক্সট। এবার আমরা টেক্সটটা পড়বো, খুব ভালো করে পড়বো, ভালো করে মন দিয়ে শোনো। আচ্ছা, কি বলেছে দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। এই জিনিসটা খুব ভালো করে বোঝো। মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ মানুষই মনে করে, থিঙ্ক মানে মনে করা, বেশিরভাগ মানুষই মনে করে বা বেশিরভাগ মানুষেরই এটা ধারণা, কি ধারণা? দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। তার মানে বেড়াল হচ্ছে এমনই একটা প্রাণী যার কিন্তু বুদ্ধিশুদ্ধি বলে কিছু নেই, তাই তো? সে বুদ্ধিহীন, স্থূল মস্তিষ্কের একটা প্রাণী, এটা বেশিরভাগ মানুষই মনে করে, আমরাও তাই ভাবি। fond of easy and caring little for anything but mice and milk. সে এমনি কোনো কিছুকে বেশি খুব তোয়াক্কা করে না। কে? বেড়াল। বেড়াল কিন্তু যে খুব বেশি সব কিছুকে যে প্রাধান্য দেবে, তোয়াক্কা করবে, তেমনটা নয়। তার চেয়ে বরঞ্চ সে অধিক প্রাধান্য দেয় বা অধিক আকৃষ্ট হয় বা অধিক তার মনোযোগ যায়, অ্যাটেনশন যায় কিসের ওপরে? শুধুমাত্র ইঁদুর এবং দুধের ওপরে। এগুলো তার সবচেয়ে প্রিয় জিনিস, এগুলো আমরাও জানি। যখন পাঠ্যটা শুরু করলাম তখন কিন্তু বেড়াল সম্বন্ধে যে ধারণাটা রয়েছে আমাদের, যেটা পূর্বগত ধারণা, পূর্ব আমাদের কনসেপশন, সেটা কিন্তু আমি বলেছি, ঠিক এই জায়গাটাই তুলে ধরেছেন লেখক, যে এটাই ধারণা, কিন্তু এটাই আমরা ভাবি। বাট আ ক্যাট হ্যাজ
really more character than most human beings. কিন্তু তোমরা কি জানো একটা বেড়ালের একটা মানুষের যতগুলো চরিত্র আছে তার চেয়ে অনেক বেশি চরিত্র আছে? এই কথাটা একটু বুঝে নিতে হবে যে মানুষের অনেক চরিত্র আর বেড়ালের চরিত্রের মধ্যে অধিকত্বটা কোথায় বা কেন এই কথাটা বলা হয়েছে। দেখো, যে সমস্ত ইমোশনসগুলো আমাদের মধ্যে আছে সেগুলো কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে রোল প্লে করে আমাদের লাইফে। খুশি, আনন্দ, দুঃখ, হিংসে, লড়াই, ঠিক আছে, তারপরে ঈর্ষা, এই প্রত্যেকটা মানুষের বলতে পারো যে শরীর মধ্যস্থ বা মস্তিষ্ক মধ্যস্থ এমন একটা জিনিস, এই জিনিসটা যখন সামনে চলে আসে সেই মানুষটাকে আমাদের বড় হিংসুটে দেখায়, সেই মানুষটাকে আমাদের বড় রাগান্বিত দেখায়, তাকে খুব আনন্দিত দেখায়। তো এই জিনিসগুলো যখন মানুষের সামনে উঠে, এই যে আবেগগুলো আমাদের উঠে আসে, এই ইমোশনসগুলো উঠে আসে, এই জিনিসগুলো আমাদের সামনে চলে আসে, তখন কিন্তু আমরা কিন্তু ওই রকম রূপ হয়ে যাই। এবং তখন সবাই বলে, আরে এই মানুষটা তো বড় রাগী মানুষ, না মানুষটা বড়ই খোশ মেজাজের, খুব গল্পবাজে একটা মানুষ, না না ও বড় ঈর্ষা করে রে, খুব হিংসুটি, তাই তো, হিংসুটে বা হিংসুটি, এই যে কথাগুলো আমরা বলি, এই কথাগুলোতে কি করি, ওই একটা মানুষ একটা বিশেষ একটা কি আচরণকে প্রকাশ করি। তার মানে কি ওগুলো মানুষের মধ্যেই আগে থেকেই রয়েছে, ওগুলো মানুষের মধ্যে থেকে আগে থেকেই রয়েছে। তো এবার এই যে ক্যারেক্টারগুলো দেখতে পেলাম একটা মানুষের মধ্যে, যদি আমরা তার তালিকা তৈরি করি, হিংসুটে, ঈর্ষাপরায়ণ, ভালো ভালো মনের, হাসি খুশি, আনন্দিত হয়ে থাকা, হ্যাঁ, হেল্প, তোমার হচ্ছে পরোপকারী, এগুলো যদি লিস্ট করি তাহলে দেখতে পাবো এখানে যে ক্যারেক্টারগুলো উঠে আসছে তার চেয়ে বেশি ক্যারেক্টারের সংখ্যা কোথায় দাঁড়াবে, বেড়ালের দাঁড়াবে। সেগুলো কি, সেগুলো একটু বলো যে সেগুলো কি। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। আমরা পাঠ্যটা পড়ে বুঝে নিব যে কি করে তার ক্যারেক্টারটা মানুষের থেকে বেশি। দেখিন, and gets a great deal more satisfaction out of life. দেখো, এবং জীবনে সে যে জীবনটা লিড করে, একটা বেড়াল যে জীবনটা কাটায়, সেই জীবনটা সে যথেষ্ট সন্তুষ্টপূর্ণভাবে কাটায়। আজকে আমরা যে জীবনটা লিড করছি সেখানে আমাদের অনেক অতৃপ্তি, অনেক শর্টকামিংস আছে, অনেক কিছু আছে যেটাকে আমরা মনে করো যে ঠিক বুঝে উঠতে পারছি না, বা পেয়েও মনে হচ্ছে পাইনি, হ্যাঁ, বা আমার এটা নেই ওটা নেই। কিন্তু বেড়ালের আবার তেমনটা নয়, ও যে জীবনটা লিড করে তাকে অসম্ভব আনন্দ দিয়ে এবং স্যাটিসফাইড হয়ে বা স্যাটিসফ্যাকশন নিয়ে লিড করে। ওর জীবনে কোনো আফসোস নেই, ওর জীবনে কোনো অপ্রাপ্তি নেই, হ্যাঁ, ও কখনো পাইনি বলে মন খারাপ করে না, এমনটা কখনোই করে না যেটা আমরা করি। তাহলে এখানেও কিন্তু একটা বড় একটা আমরা জিনিস দেখতে পেলাম যে একটা বেড়াল তার জীবনটা অত্যন্ত ওয়েল স্যাটিসফাইডভাবে লিড করছে, তার জীবনটা কাটাচ্ছে। সেখানে একটা মানুষ, হ্যাঁ, সে কিন্তু তার জীবনটা সব কিছু দিয়ে ঘেরা হলেও পেয়ে গেল মনে হয় যে এটা নেই ওটা নেই ওটা নেই, বা এটা থেকেও মনে হচ্ছে ওটা নেই বা ওটা লাগবে। এই যে জিনিসটা, ব্যাপারটা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু মানুষের থেকে বেড়ালের অনেক বেশি, মানে ওয়েল ফিল, একদম সুন্দর করে তার পরিপূর্ণ। দেখো, হি অর শি, সে ছেলে বেড়াল হোক কিংবা মেয়ে বেড়াল, ইজ অ্যান অ্যাথলিট, একজন খেলোয়াড়, একজন খেলোয়াড়, একদম একজন যোগ্য খেলোয়াড়। এবার অ্যাথলিট শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? হোয়াই ডাজ দ্য ন্যারেটর ইউজেস হোয়াই ডাজ দ্য ন্যারেটর ইউজ দ্য ওয়ার্ড অ্যাথলিট টু ডেসক্রাইব দ্য ক্যাট? কেন কেন ইউজ করেছেন? তার কারণ, অ্যাথলিট কথাটা ব্যবহার করেছেন তার কারণ, ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিক থেকে যদি একটা বেড়ালকে দেখা যায় সে খুব ফুর্তিলা, হ্যাঁ, হাই স্পিরিটেড, খুব ফুর্তিলা, হ্যাঁ, কুইক ফুটেড, খুব তাড়াতাড়ি সে চলে এদিক ওদিক থেকে চলতে পারে, হ্যাঁ, এবং সবসময় সে তার বডি অ্যাক্টিভিটিটাকে খুব অ্যাক্টিভ জোনে রাখে, হ্যাঁ, নুইয়ে পড়া, অলস, ক্লান্ত, হ্যাঁ, লেজি, এই জিনিসগুলো তার মধ্যে নেই। তার জন্যই তাকে বলা হয়েছে যে একটা অ্যাথলিটের যেই রকম বৈশিষ্ট্যগুলো দেখতে পাই একটা খেলোয়াড়ের, ঠিক সেই বৈশিষ্ট্যগুলো ভরে ভরে রয়েছে কার মধ্যে? এটা বেড়ালের মধ্যে। অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার। অ্যাক্রোবেট মিনস জিমন্যাস্টিক যারা দেখায়, যারা জিমন্যাস্টিক করে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন?
তারা নানা রকমের দৈহিক অঙ্গভঙ্গি দেখাতে পারে না? এক আঙ্গুলের মধ্যে ভর করে দাঁড়িয়ে পড়লো, সমানে সে কী করছে, মুভ করছে, 0 ভোল্ট করছে, হ্যাঁ, একদম অনায়াসে সব কিছু করে ফেলছে। সেটা কে পারে? একজন জিমন্যাস্টিক যে করে সেই মানুষটা বা সেই ছেলেটা বা সেই মেয়েটা পারে। তাই একটা জিমন্যাস্টিক প্লেয়ার সেটা করতে পারে। তেমন করে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিক থেকেও আমরা বেড়ালকে দেখি যে একজন জিমন্যাস্টিক যে করে তার মতো করে সে কিন্তু নিজের দেহটাকে নানাভাবে সঞ্চালন করতে পারে। তারপরে বলা হয়েছে অ্যান্ড এ গ্রিন ফাইটার, সিরিয়াস একজন যোদ্ধা। অর্থাৎ যখন একটা বেড়াল লড়াই করে তার লড়াইটাকে সে মোটেও হালকাভাবে নেয় না, সে কঠোরভাবে তার প্রতিদ্বন্দ্বীকে সে প্রতিদ্বন্দ্বিতা দেয়। এই জন্য গ্রিম শব্দটা ব্যবহার করা হচ্ছে। গ্রিম শব্দটার একটা সমার্থক শব্দ হলো সিরিয়াস, সিনোনিম হচ্ছে সিরিয়াস, একজন সিরিয়াস ফাইটার, খুব সিরিয়াস একজন ফাইটার। তারপরে কি বলেছে দেখো, অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে বেড়াল যে বাড়িতে থাকে তার বিভিন্ন জায়গা আনাচে কানাচে এইদিক ওই দিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে ফিরে বেড়ায়। তোমাদের বলে রাখি এই শব্দটা তোমরা পেয়েছিলে ফাদার সেলফে, তাই তো, স্বামী লোভস অ্যাবাউট লেস। হ্যাঁ, যাই হোক, তা এই লোভস কথাটার অর্থ হলো, লোভস অ্যাবাউট কথার অর্থ হলো যে উদ্দেশ্যহীনভাবে বিচরণ করা। তাহলে বলছে সারাদিন ধরে বেড়াল কি করে, এইদিক ওই দিক এইদিক ওই দিক করে খালি ঘুরে ঘুরে বেড়ায়। দেখো, takes things easy and allows himself to be pestered by the attentions of people in the house. চোখের সামনে ঘটে যাওয়া প্রত্যেকটা জিনিসকে বেড়াল কি নেয়, খুব সহজ সাধ্যভাবে গ্রহণ করে। সে নিজেকে সবকিছুতে কিসেভাবে নেয়, সহজভাবে নেয়। এবং টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং বাড়ির লোকেরা যারা যে বাড়িতে সে আছে, যে বাড়ি সে আশ্রিত বা পালিত, সেই বাড়ির লোকেদেরকে কাছ থেকে আদর খেয়ে খেয়ে বিরক্ত হতে সে খুব পছন্দ করে। আদর খেয়ে খেয়ে সে বিরক্ত হতে খুব পছন্দ করে। গায়ের উপরে ঘেঁষবে, হট করে কোলে উঠে বসলো, সামনে গিয়ে একটু মিউ মিউ করবে, একটু গা ঘেঁষা স্বভাব বিড়ালের রয়েছে। এবং এটাতে সে মোটেও বিরক্ত হয় না। এটা করে সে কি করে, তাকে যারা পুষছে তার প্রতি তাদের কতটা নজর, কতটা স্নেহ, সেটা বারবার সে যাচাই করে নেয়, বারবার সে কি করে নেয়, যাচাই করে নেয়। বুঝতে পারলো তো? অর্থাৎ আদর পেয়ে বিরক্ত হতে সে মোটেও ক্লান্ত হয় না। সবসময় সে চায় যেখানে আছে, যে যার বাড়িতে আছে তারা যেন সবসময় তাকে অ্যাটেনশন দেয়, সবসময় তাকে আদর করে, এমন একটা ব্যাপার। দেখ, টু পাস টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল for hour or two just to keep himself from dying of boredom. কি বলেছে, যে সময়কে কাটাতে কখনো কখনো বেড়াল কি করে, ইঁদুরের গর্তে উকি মারে, ইঁদুরের গর্তে উকি মারে। অর্থাৎ বাড়ির আনাচে কানাচে যেখানে মাউস হোল আছে, হয়তো ইঁদুর সেই গর্তে থাকে, এই সম্ভাবনাটা কার মধ্যে জেগেছে, বেড়ালের মনে। ও সন্দেহ দূর করতে করতে, দূর করার জন্য কি করে, কখনো কখনো গিয়ে দিনে 1-2 ঘন্টা সেই বেড়ালটা ওই ইঁদুরের গর্তে উকি মারে। কারণটা কি? কারণ যে বাড়িতে রয়েছে সেখানে তো তার খাওয়ার অভাব নেই, আদর যত্ন ভালোবাসার অভাব নেই। তাই এত আদর যত্ন এত খাওয়া পেতে পেতে কি হয়ে যাবে, সে কি একসময় কি হয়ে যাবে, বোর হয়ে যাবে। আর বোর হয়ে অনেক সময় হয়তো মরেই যাবে। তাই যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম বন্ধ না হয়ে যায়, তার জন্য কিন্তু সে কি করে, মাঝে মাঝে সে তার স্বভাব, যেটা তার ইনস্টিংক্ট, ন্যাচারাল ইনস্টিংক্ট, সেটা সে অ্যাপ্লাই করে এবং আশেপাশে থাকা ইঁদুরের গর্তগুলোতে একটু চোখটা বুলিয়ে নেয়, তাই তো? তাহলে বডি অ্যাক্টিভিটি ঠিক থাকবে। এবার আমরা কি দেখো আজকে যদি আমাদের একটা 10তলা বিল্ডিংয়ের উপরে টপ ফ্লোরে আমাদেরকে রেখে দেওয়া হয়, সেখানে আমাদের প্রয়োজনের সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, হ্যাঁ, খাবার দাবার থেকে শুরু করে মনে করো খেলাধুলোর জিনিস, হ্যাঁ, সব কিছু। কিন্তু দুনিয়ার সব কিছু ঘরটায় দেবো, কিন্তু ওই ঘরটা ছেড়ে তুমি কখনো মাটিতে পা রাখতে পারবে না। ওই যে কার মতন করে বলো তো, মনে আছে সেই ছেলেটার কথা যে নাবিক হতে চেয়েছিল, জন, ক্যাপ্টেন টার্টল, মনে পড়ে তো? হ্যাঁ, উইন্ড ক্যাপ, ঠিক আছে, ওই উইন্ড ক্যাপের জনের মতন জন হতে চেয়েছিল নাবিক। কিন্তু যখন সে তার সমস্ত স্বপ্ন পূরণ করতে পেরে গিয়েছিল, তারপরে তার একসময় মনে হয়েছিল যে না, আর ভাল লাগছে না, আবার মাটিতে গিয়ে পা রাখি। কিন্তু ক্যাপ্টেন কি তাকে মাটিতে পা রাখতে দিয়েছিল? না। তারপরে ঘটনাটা তোমাদের জানাই। তাহলে দেখো, কোনো কিছুই অধিক ভালো নয়।
আরাম, বিলাস ব্যাসন, হ্যাঁ সব কিছু। জীবনে একটু কষ্ট করে কোনো কিছু পেলে পরে তার আনন্দটা একটু আলাদাই হয়, তার আনন্দটা মজাটা একটু আলাদাই হয়। তাই বেড়াল সব কিছু না চাইতে পেয়ে যাচ্ছে, সব কিছু তার না চাইতে পেয়ে যাচ্ছে, তার জন্য সে খানিকটা যাতে এই ক্লান্তিতে মরে না যায়, সে ক্লান্ত না হয়ে পড়ে, সেই জায়গাটার থেকে বাঁচার জন্য কি করে, সে খানিকটা ইঁদুরের গর্তে উকিঝুঁকি বা তাকঝাক করে নেয়। তারপরে দেখো, people get this idea that this sort of thing is all that holds life for a cat. মানুষ মনে করে, মানে আমরা মনে করি, এই যে সামান্য ছোট ছোট বিষয়গুলো, এগুলোকে আঁকড়েই মনে হয় একটা বিড়ালের জীবন শুরু হয় এবং শেষ হয়ে যায়। আমাদের ধারণাটা শুধু এতটুকুই, এই মিউ মিউ করা, এই আদর যত্ন পাওয়া, এই চুরি করে মাছ, ডিম, তোমার ইঁদুর ধরা, এই সমস্ত কিছু, আর এইদিক ওদিক ঘুরে বেড়ানো, মাঝে মাঝে একটু উকিঝুঁকি মারা, এটাতেই বিড়ালের জীবন পরিসমাপ্তি, বা এখানেই তার জীবনের শুরু, এখানেই তাই শেষ। তাহলে বলে রাখছি, এই কনসেপশনটা পুরোটাই ভুল বা পুরোটাই মিথ্যে, পুরোটাই রং। কেমন করে দেখো, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। যদি বেড়াল কি, হোয়াট ইজ আ ক্যাট, হোয়াট আ ক্যাট ইজ, একটা বেড়াল কি হয়, বিড়াল একটা কি, আমি বলবো বিড়াল একটা প্রাণী, এটা এই কোশ্চেনের অ্যান্সার না। মানে প্রকৃতপক্ষে একটা বেড়াল কি তুমি যদি জানতে চাও, তবে সন্ধ্যা ঢলার পরে ওকে দেখো, শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যা ঢলে পড়বে, যখন সন্ধ্যা ঢলে পড়বে, অন্ধকার নেমে আসবে, অন্ধকারের মধ্যে দেখো যে আসল চরিত্রটা ওর কি, বা ও একটা কি ধরনের প্রাণী। দেখো, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তখনই তুমি দেখতে পারো অ্যাকচুয়ালি বা আসলেই প্রকৃতপক্ষেই বেড়াল যে কি হয় বা কি জিনিস বা কেমন, তা তুমি একমাত্র সন্ধ্যা ঘনানোর পরেই দেখতে পাবে। দেখো, এই জিনিসটা কিন্তু আগে আমরা জানতাম না, যে বেড়ালের আসল পরিচয়, তার আসল অ্যাক্টিভিটিগুলো জানতে গেলে যে তাকে সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পর দেখতে হবে, এই ধারণাটা কিন্তু আমাদের কাছে আগে থেকে ছিল না। আমরা এতটুকু জানি, ওই বেড়াল পথ কাটলো রে, এই অমঙ্গল, দাঁড়িয়ে যা, হ্যাঁ বিপদ। এগুলো সব সুপারস্টিশিয়াস, এগুলো সব অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলোর কোনো বাস্তবিক ভিত্তি নেই। একটা প্রাণী পথ কাটলে পরে তার দুর্ঘটনা ঘটবে, এটা কোনোদিনও সম্ভব না। এটা মানুষের একটা মানে মিথ্যে একটা বানানো একটা অজুহাত। যাই হোক, তাই এই হলো কথা। তাহলে আমরা একটা বেড়ালকে দেখব রাতের অন্ধকারে, দেখি কেমন দেখতে সে বা কি ব্যাপার আছে। আচ্ছা, তারপরে সেই জিনিসটা দেখতে গেলে আমাদের পরবর্তী ইউনিটে যেতে হবে, কিন্তু তার আগে কিছু টেক্সচুয়াল কোশ্চেন আছে, যেই টেক্সচুয়াল কোশ্চেনগুলো আমরা চট করে আজকে করে ফেলবো সবাই মিলে। আচ্ছা, কম্প্রিহেনশন এক্সারসাইজে ইউনিট 1 থেকে তুলে নেওয়া হয়েছে কিছু প্রশ্ন। বেসিক্যালি কোশ্চেনগুলো তোমাদের টেক্সচুয়াল কোশ্চেন। আফটার ইউনিট 1-এর পরে তোমাদেরকে এগুলো টেক্সট বই সেট করা আছে, তোমরা টেক্সট বই খুলে মিলিয়ে নিও। আচ্ছা, এবার কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের যে ফলোয়িং মানে নিচের যে প্রদেয় সেন্টেন্সগুলো আছে, সেগুলো ইনকমপ্লিট আছে। কি আছে? ইনকমপ্লিট আছে। সেগুলোকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। কি করে কমপ্লিট করব? সেগুলোকে আমরা এই অপশনসগুলো যে আছে, সেই অপশনসগুলো থেকে তুলে নিয়ে আমরা কমপ্লিট করব। আচ্ছা, দেখি তাহলে কিভাবে কমপ্লিট করব। ফার্স্ট কোশ্চেনটা দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, বেশিরভাগ মানুষ মনে করে যে দ্য ক্যাট ইজ, বেড়াল হলো কি, ওয়াইজ মানে জ্ঞানী, ক্লেভার মানে চালাক, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমান, আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন। কোনটা? আনইন্টেলিজেন্ট। দ্য অ্যান্সার উইল বি আনইন্টেলিজেন্ট। বুদ্ধিহীন, বুদ্ধিহীন, আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন, ঠিক আছে, ডাল। তারপর কোয়েশ্চেন নাম্বার বি, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড, বলছে দ্য ক্যাট কেয়ার্স লিটল, যেগুলো সে কেয়ার করে, যেগুলো সে যত্ন না, যেগুলোর প্রতি তার অ্যাটেনশন আছে, সেই অ্যাটেনশনগুলো জায়গা থেকে দেখি, তাহলে কোনটার প্রতি তার অ্যাটেনশনটা বেশি? মাইস আর কি, আমরা জানি যে মেল, মাইস অ্যান্ড মেল। স্যুপ মানে ঝোল, ওয়াটার মানে জল, জুস মানে শরবত বা রস, এবং মিল্ক মানে দুধ। তাহলে তার
আকর্ষণটা, তার অ্যাটেনশনটা, সে কেয়ারটা নেয় কার প্রতি? মাইস এবং মিল্ক, ইঁদুর এবং দুধের প্রতি। তারপর কোয়েশ্চেন নাম্বার সি কি বলা হয়েছে? ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, বলছে একজন দেখতে পারে, একজন বুঝে নিতে পারে যে বেড়াল আসলে কি, কখন তাকে দেখতে হবে? মর্নিং, আফটারনুন, নাইট অর ইভিনিং? আফটার দ্য ইভিনিং ফলস, যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, সন্ধ্যা নেমে আসবে, তখন সন্ধ্যের অন্ধকারের আলোতেই আমাদের কাকে দেখতে হবে? বেড়ালকে দেখতে হবে, বুঝে নিতে যে বেড়াল আসলে কি। আচ্ছা, তাহলে এই সেশনটা কমপ্লিট হয়ে গেল। দেখি তো পরে আর কি আছে। এবার আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিম্নে থাকা বাক্যগুলিকে সম্পূর্ণ করো পাঠ্যের থেকে তথ্য নিয়ে। ঠিক আছে, নিম্নে থাকা বাক্যগুলিকে সম্পূর্ণ করো পাঠ্য থেকে তথ্য নিয়ে। সো তাহলে কি হবে? কি বলছে? ফার্স্ট কোশ্চেনটা দেখি, কথা বলে না কেউ, সবাই ভালো করে মনোযোগ দাও, ফুল অ্যাটেনশনে দেখো। যারা অনলাইনে দেখছো তাদেরও বলছি, যারা তোরা সামনে বসে আছিস ক্লাস দেখছিস, সবাইকে বলছি যে প্লিজ কিপ দ্য সাইলেন্স এবং অ্যাটেনশন পাওয়ারটাকে খুব ভালো করে বুঝিয়ে রাখো, ভালো করে বুঝে নাও। ফার্স্ট কোশ্চেনটা পড়ছি তোমাদের জন্য। দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দেন, বেড়ালের আছে অধিকতর চরিত্র কার তুলনায়? কার চাইতে? হিউম্যান বিংস দেন দ্য হিউম্যান বিংস, দেন দ্য হিউম্যান বিংস, যেটা একটা মানুষদের যে চরিত্র, মানুষের মধ্যে যে চরিত্রগুলো আছে তার চেয়ে অধিকতর চরিত্র আমরা কার মধ্যে দেখতে পাই? বেড়ালের মধ্যে দেখতে পাই। আচ্ছা, এবার যদি এই প্রশ্নটা হয়ে থাকে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, বলছে যে বেড়াল মাঝে মধ্যে উকি মারে বা দেখে কোথায়? হ্যাঁ, ইনটু দ্য মাউস হোল, ইনটু দ্য মাউস হোল, অর্থাৎ ইঁদুরের গর্তের মধ্যে সে উকি ঝুঁকি মারে বা দেখে। আচ্ছা, অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি কি? অল ডে লং, সারাদিন ধরে বেড়াল নিজেকে এমন একটা জায়গা করে দেয়, এমন একটা তোমার অ্যালাউয়েন্স, মানে অ্যালাউয়েন্স বলবো না, বেড়াল সারাদিন ধরে এমন একটা নিজের জন্য একটা জায়গা ক্রিয়েট করে যেখানে সে নিজেকে কি করে? কি করে? আমরা পড়েছিলাম টু বি কি রয়েছে? পেস্টার্ড। কোথায় রয়েছে? himself to be pestered by the attention of the people in the house। তাহলে তোমরা কোথা থেকে লিখবে? টু বি তো দেওয়াই আছে, তারপর থেকে তোমরা এখান থেকে শুরু করবে, pestered by the attentions of the people in the house। তোমরা এই জায়গাটুকু এভাবে লিখে নিয়ে উত্তরটা সম্পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে কি বলেছে? তার মাউস হলে তার সারাদিন ধরে দেখে এবং কি, এটা তো আগেরটাই গেল। তারপরটা ছিল হচ্ছে যে সে বাড়ির লোকেদের কাছে আরোদ্য পেতে নিজেকে এইভাবে বিরক্ত হতে সে পছন্দ করে। ঠিক আছে, আচ্ছা, তারপরটা দেখি কি আছে। আচ্ছা, তোমরা একটু দেখে নিবে যে এখানে বানানটা কি লিখেছিলাম। এটা কিন্তু MOUSEHOLE হবে, হ্যাঁ, অর্থাৎ গর্ত। ডাব্লিউ লিখেছিলাম মনে হয় প্রথমেরটা, এটা লক্ষ্য রাখবে, এটা কিন্তু এই স্পেলিংটা হবে কিন্তু, হ্যাঁ, মাউস হোল, অর্থাৎ ইঁদুরের গর্তে সে দেখে। যাক, পরের কোশ্চেনটাও হয়ে গেল আমাদের। এবার থার্ড কোশ্চেনটা, সি নাম্বারটা কি আছে দেখি। ও, সি নাম্বারটা হয়ে গেল, তাই না? তাহলে 1 A B এবং C হয়ে আমাদের এই যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই পার্টটা হয়ে গেল। এবার দেখি তো কি রয়েছে। এবার রয়েছে আমাদের
ট্রু ফলস। তাহলে বলছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। তা বলছে এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে, তাই ইউ হ্যাভ টু প্রেডিক্ট বা ইউ হ্যাভ টু টিক দেম যে আইদার দে আর কারেক্ট অর নট, তোমাদেরকে দেখাতে হবে যে এটা সঠিক না মিথ্যে, এবং সাপোর্ট ইউ হ্যাভ টু সাপোর্ট ইউর অ্যান্সার উইথ এ সাপোর্টিং স্টেটমেন্ট। একটা সাপোর্টিং স্টেটমেন্ট বা ফ্রেজ বা ওয়ার্ডস দিয়ে তোমাকে কি করতে হবে, উত্তরটাকে যে সঠিক বা ভুল সেটা নিশ্চিত করতে হবে। দেখো কি বলছে, দ্য ক্যাট, কি বলেছে প্রথমটা, বলেছে দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজি। হ্যাঁ, প্রথমটা কি ছিল, আমরা কি পেয়েছিলাম, এই যে লাইনটা যে আছে এখানে যে লাইনটা লিখেছে এই লাইনটা কি পেয়েছিলাম আমরা, দেখো ইজ নট আছে কিন্তু, তাই তো, কি আছে ইজ নট, আর ওখানে কি আছে এই যে fond of easy and caring little for anything but mice and milk। তা বলছে fond of is not fond of আছে কি, not আছে এখানে, fond of easy and caring little for mice and milk এই যে জায়গাটা রয়েছে, তাহলে কি করব, কোথা থেকে লিখবো, এটা ট্রু না ফলস, ফলস। তাহলে আমাদের এখান থেকে এই অংশটুকু লিখে দিতে হবে, এখান থেকে এই অংশটুকু আমাদেরকে লিখে নিতে হবে। আমরা টেক্সট বই নিয়ে বসেছি, আমরা জানি তোমরা যারা যারা অনলাইনে ভিডিওটা দেখছো তাদের হাতের সামনে টেক্সট বইটা রয়েছে, তারা টেক্সট বইয়ের মধ্যে লাইনটাকে মার্ক করে নাও এবং এটাকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা ইউজ করবে এবং তোমাদের অ্যান্সারটা হবে ফলস। ওখানে ইজ নট রয়েছে আর এখানে বলছে ফন্ড অফ। আচ্ছা, তারপরে কি বলেছে, পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, বলেছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, বেড়ালের নাকি কোনো খেলোয়াড়ের মতো তার কোনো যোগ্যতা বা তার সেরকম দক্ষতা নেই। ভুল আছে তো, তাই না, ভুল তো, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, এখানে আমাদের লিখতে হবে কি লিখতে হবে, এফ লিখতে হবে, তাই তো। ট্রুটা কোথায়, সত্যিটা কি, সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় আছে, প্রথমে রয়েছে হি অর শি কি ইজ অ্যান অ্যাথলিট, এই যে আমাদেরকে আনসার সাপোর্টিং আনসার হিসেবে এটা দিতে হবে, হি অর শি ইজ অ্যান অ্যাথলিট। এই অংশটুকু আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে লিখে নিতে হবে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট হয়েছে। তারপরে দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, রাইট ট্রু, তাই না, সব কিছুকে খুব সহজ সরলভাবে সে নিতে পছন্দ করে, সব কিছুকে সে সহজ সরলভাবে নিতে পছন্দ করে এবং যেটা আমরা ট্রু আমরা জানি সেটা কি ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় আছে, এই যে কোথায় আছে, এই যে টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ, তাই তো। তাহলে এবার কি করবা তোমরা, এখানে কিভাবে লিখবা বলো তো, এখানে তোমরা লিখবা টেক্স থিংস ইজি, হ্যাঁ এইটুকুনি জায়গা অবধি লিখবা, আর কিছু লেখার দরকার নেই। তো বা সামনে লিখে দিতে পারো দ্য ক্যাট টেক্স থিংস ইজি, ঠিক আছে। তোমরা এইখানে অ্যান্সারটাকে এইভাবে লিখতে পারো, দ্য ক্যাট টেক্স থিংস ইজি, বাস, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা গোটা সেশনটা পড়লাম, প্রশ্ন উত্তরগুলো করলাম। এবার এরপরে যেটা আমি তোমাদের বলতে চাই যে সেটা হলো যে এই পড়াটার একটা বিশেষ গুরুত্ব আছে, গুরুত্বটা হচ্ছে এটাই যে তোমরা যখন এই পাঠ্যটা পড়বে তোমরা দেখবে যে তোমাদের যে কনসেপশনগুলো আছে সেগুলো প্রিভিয়াস কনসেপশন, সেখানে কতগুলো লেয়ার মিসিং ছিল, অর্থাৎ তোমরা জিনিসটা কম জানতে। বাট
by reading the text, now you are able to identify the missing layers. এবার কিন্তু সেই মিসিং লেয়ারসগুলো তোমার বুঝে উঠতে তুমি সক্ষম হয়ে গেলে, ঠিক আছে? এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে এবং মনে রাখবে এই ধরনের পড়াগুলো যেগুলো আমাদের আগের জানা ইনফরমেশনগুলোকে এনহ্যান্স করে, তাদেরকে তার মধ্যে বৃদ্ধি ঘটায়, তার মধ্যে এক্সেলেন্স আনে, এই ধরনের পড়াগুলো বা এই ধরনের টেক্সটগুলো খুবই প্রোডাক্টিভ হয়, খুবই প্রোডাক্টিভ হয়। এই ধরনের পড়াগুলো খুবই প্রোডাক্টিভ। ক্লাস 10-এ তোমাদের সিলেবাসে এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে এমন অনেক জিনিসও আছে যেগুলোকে আমরা দেখেও তার পুরোটা না জেনে তাকে ছেড়ে দিই, তাই তো? তাহলে উই শুড কালেক্ট ইচ অ্যান্ড এভরি ডিটেলস অ্যাবাউট দ্য থিংস, হ্যাঁ, দ্যাট আর অ্যারাউন্ড আস, ঠিক আছে? আমাদের পাশে যেগুলো জিনিস আছে তাদের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান বা ধারণা রাখা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি, যেটা আমরা পাসিং অ্যাওয়ে বাপুতেও পড়েছিলাম কিন্তু, তাই তো? যে ছোট্ট একটা পতঙ্গ থেকে কীট থেকে শুরু করে দিগন্ত বিস্তৃত সেই দিগন্ত রেখাকেও তোমাকে ভালো করে দেখতে হবে, তাই না? তবেই তুমি বুঝতে পারবে। এবং কীটে দেখতে হবে? খুব পারফেকশন এবং ক্ল্যারিটি দিয়ে দেখতে হবে, অর্থাৎ স্বচ্ছতা দিয়ে, নির্মলতা দিয়ে দেখতে হবে, নির্দিষ্টভাবে দেখতে হবে, তাহলেই আমাদের জানাটা সম্পূর্ণ হবে। তাহলে এই পাঠ্যটার ইউনিট 1-এর শেষে আসে আমরা এটাই শিখলাম যে এখন থেকে আমরা যাই পড়বো না কেন, যেটাই পড়বো না কেন, সেটাকে খুব ভালো করে সেন্স দিয়ে, খুব ভালো করে বুঝে বুঝে পড়বো, তাহলে সেই পড়াটার মধ্যে লুকিয়ে থাকা এমন অনেক ইনফরমেশন আছে যেগুলো আমি আগে কখনো চিন্তাই করিনি বা ভাবতেই পারিনি, সেগুলো আমাকে তারা প্রোভাইড করবে। আচ্ছা, যাই হোক, পাঠ্যটা তোমাদের কেমন লাগলো জানাবে। আর এটাও বলে দিই যে তোমরা যারা ভিডিওসগুলো দেখছো, শুধুমাত্র ক্লাস 10 না 12-এর জন্য যে ভিডিওসগুলো আনা হচ্ছে, ক্লাস 10-এর জন্য আনা হচ্ছে, সেই ভিডিওতে তোমাদের কমেন্ট পেয়ে আমি নিজেকে সত্যিই খুব ধন্য মনে করছি। তোমাদের এতটা ভালোবাসা, এতটা স্নেহ পাচ্ছি, যার জন্য কাজ করার যে মানসিকতাটা বা আরও ভালো করে উপস্থাপনের যে চেষ্টাটা, তাতে কোনো রকম খামতি আমি রাখবো না, এ কথাই বলি। আর বলছি যে তোমাদের কমেন্টগুলো খুবই মূল্যবান এবং খুবই ভালো লাগার, আরও বেশি করে আমাদেরকে জানাও যে কোনটা আমাদের কি করতে হবে বা কেমন লাগছে ক্লাসগুলো, আমরা তাতে খুব খুশি হচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো এবং আগামী যে ভিডিওগুলো আসতে চলেছে এই লেসনের উপরে, সেগুলোতে নজর রাখো।